গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তবে আজকে আমি ভালো নেই, খুবই স্যাড আছি। শরীরটা একদম ভালো নেই। গত এক সপ্তাহ থেকে শরীরটা আমার একদম ভালো যাচ্ছে না, মানে প্রচণ্ড দাঁতের পেনে ভুগছি। ডাক্তার দেখানো হয়েছিল গত সপ্তাহে, আর যেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম প্রথম, সেদিনই মনে হচ্ছিল দাঁতটা তুলে দিই। জাস্ট আমি নিতে পারছিলাম না, এত যন্ত্রণা। কিন্তু ওই যে ইনফেকশন, দাঁতে ব্যথা থাকলে ইনফেকশন তো থাকবেই, যার জন্য ডাক্তার আমার দাঁতও তোলেনি। তো কোনোভাবে ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে আমার দাঁতের ব্যথাটা দাবিয়ে রাখা হয়েছিল, আর ইনফেকশন কাটানোর জন্য ওষুধও দেওয়া হয়েছিল। সো এক সপ্তাহ ধরে আমি ওই ওষুধগুলো খেলাম। এবার আমাকে সরস্বতী পুজোর পরের দিন, মানে শুক্রবার দিন ডেট দিয়েছিল যে দাঁতটা তুলে দেওয়া হবে। তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি দাঁত তুলতে। আজ শুক্রবার, তো আজকে আমি দাঁত তুলতে যাবো দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটে। ডাক্তারবাবু ওখানে প্রতিদিনই বসেন, বলতে পারেন নিজস্ব চেম্বার। তো ওইখানে আজকে যাব। বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই এই চণ্ডীদাস মার্কেট। এই ডাক্তারবাবু দুর্গাপুর বাজারে বসেন তবে একদিন, আর বাকি 6 দিন সকাল বিকাল করে চণ্ডীদাস মার্কেটেই বসেন নিজের চেম্বারে। আমি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ দাঁত তোলার পর আর কিছু খেতে পাবো না। এক জায়গায় দাঁড়িয়ে সোমনাথ আমাকে ফুচকা খাওয়ার অফার করলো, বাট আমার দাঁতে পেনের জন্য আমি ফুচকা খাওয়ার ইচ্ছাটাই মরে গেছিলো। তো তোমরা তো জানো ফুচকা মেয়েদের অল টাইম ফেভারিট, কিন্তু দাঁতটার জন্য আমার কিচ্ছু খাওয়া যাচ্ছিল না। শুধু মনে হচ্ছে দাঁতটা কখন তুলে ফেলতে পারলে বাঁচি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চণ্ডীদাস মার্কেটের কাছে চলে এসেছি। মনে একটু ভয় লাগছিল, আবার আনন্দও লাগছিল, দুটোই যেন আবেগ কাজ করছিল। তো আমরা দাঁতখানাতে পৌঁছে গেলাম, মানে দাঁতের ডাক্তারের কাছে পৌঁছে গেলাম। ভেতরে প্রবেশ করে দেখি একজন পেশেন্ট ভেতরে এন্ট্রি করে আছে, আর একজন বাইরে ওয়েট করছে। তো মনে দুঃখ পুকানি নিয়ে আমিও বাইরে কিছুক্ষণ ওয়েট করলাম, আর সোমনাথ সমানে ফোন করে যাচ্ছে। কথাই বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। এই প্রবাদটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আজকে। দাঁতের যন্ত্রণা ভোগ করতে করতে আমার চোখ দুটো যেন অক্ষিকোটরের ভেতরে ঢুকে পড়েছে। আমি আসার আগে সোমনাথ একবার ডাক্তারবাবুকে ফোন করলো যে ডাক্তারবাবু আপনি কটা থেকে এক্স্যাক্ট টাইমে বসেন। তো উত্তরে ডাক্তারবাবু জানালো যে দাঁত কি তুলতেই হবে, ব্যথা এখনো কমেনি। ব্যথা তো আমার কমে গেছে, বাট যেন দাঁতটা অবশ হয়ে আছে। উপরের দাঁতের সঙ্গে নিচের দাঁতটা টাচ হয়ে গেলে আমার জীবনটা যেন বেরিয়ে যাচ্ছিল, যেটা আমি কাউকে ঘরে বলে বোঝাতে পারছিলাম না। আর এই যন্ত্রণাটা একটা এমন যন্ত্রণা, যার হয় সেই একমাত্র জানে যে তার কি হচ্ছে। ডাক্তারবাবু ভেতরে একটা পেশেন্ট দেখছিলেন, আর বাইরেও একজন পেশেন্ট ওয়েট করছিল। তারপরেই আমার নাম্বার ছিল। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, গত শুক্রবারে আমি দাঁত তুলেছিলাম, তো ভয়েস ওভার দিতে পারিনি বলে আমার ব্লগটাও রেডি করা হয়নি, তাই একটু লেট করে আপলোড দিলাম। দাঁতের এক্সরে রিপোর্টগুলো দেখতে দেখতে ডাক্তার যখন ইঞ্জেকশন রেডি করছিল, তখন আমার ভিতর এমনিই ভয় শুকিয়ে গেছিলো, কারণ আমি প্রচণ্ড ভয় পাই ইঞ্জেকশন নিতে। অত লাগার মতো কিছু নাই, নিঃশ্বাস বন্ধ করো না। একদিনই তো দুটো পাখি মারছে, এত ভয় কি নাকি গো? এই তো এই প্রশ্নগুলো পাই, কিন্তু আর কিছু নাই। ঠিক আছে, বন্ধ করে দিন। দুটো ইঞ্জেকশন নেওয়ার পর আমার একদিকটা পুরো অবশ হয়ে গেছিলো। ডাক্তার কিছুক্ষণ আমাকে টাইম দিল, তারপর অপারেশন স্টার্ট করলো। হ্যাঁ বড় করো, হাতটা বড় করো থাকো। আমি চাপ দেবো, আপনাদের যেটা কিছুই নাই দাঁতটাতে। ফাইনালি দুটো দাঁত আমি সেদিন তুললাম। তো ক্যাভিটির জন্য আমার দুটো দাঁতই নষ্ট হয়ে গিয়েছিল। ডাক্তার আমাকে রুট ক্যানেল করার উপায় দিয়েছিল, কিন্তু আমার মনে হয়েছিল দাঁতগুলো তুলে দেওয়াতেই শ্রেষ্ঠ উপায়। এগুলো সব বুঝে শেয়ার করেছে, যে প্রথমবারই বলেছে এটাতে দেখো ভাই কি করতে হবে, সার্জারি। মনে অশান্তি নিয়ে আমি ডাক্তারের কাছে এসেছিলাম, বাট এখন মনে শান্তি নিয়ে বাড়ি ফিরবো। সাময়িক কষ্ট পেলেও তিল তিল করে মরার কষ্টটা আমাকে মনে হয় আর পেতে হবে না। মানে 3,500 টাকা নিচ্ছে হবে না, 3,500। আমার দাঁতের অপারেশন কমপ্লিট হলেও সোমনাথও নিজের দাঁতগুলো একবার চেক আপ করিয়ে নিল। ভয়ের কিছু নেই এই বলে ডাক্তার আমাকে ওষুধ লিখে দিল। তারপর আমরা সোজা ওষুধ নিলাম। চেম্বার থেকে বেরিয়ে ওষুধ নিয়ে সোজা ঘর।
ঠান্ডা করেছে ঠান্ডা না ধরো তো ব্লিডিং হলে খায় ও সেরকম ব্লিডিং কিছু নাই না এই মাকে বকিও না মা কথা বলি না, সেই কালকের পর কথা বলবি আর সব ঠান্ডা খাবি। আজকে ঠান্ডা কাল থেকে নুন গরম জল শুধু আমি পাউরুটি এনে রাখলাম আর দুধ দিয়ে সুজি করে রাখলাম, ঘি দিয়ে হালকা মিষ্টি দিয়ে। মেলা যাবে জিলাপি খেতে। তেঁতুল দিয়ে মাছের মিষ্টি টক, আলু পোস্ত আর ডাল, টমেটো রাঙা আলু দিয়ে চাটনি আগের দিনে করা ছিল। সো আজকের মেনু এইটাই। আজকে রান্নাগুলো একটু সকাল সকাল করা হয়েছিল, কারণ আমি তো বললাম আমি খেয়েই দাঁত তুলতে গিয়েছিলাম। এই যে এটা আজকে দুপুরের খাবার আমার। দুধ আর হালকা মিষ্টি দিয়ে মা আমার জন্য সুজি বানিয়ে রেখেছিল, তো ওটা ঠান্ডা করে এখন খাবো, কারণ আজকে গরম খাবার খাওয়া যাবে না, সমস্ত খাবার ঠান্ডা করে খেতে বলেছে। কথা বলা আমার টোটালি বন্ধ, বাট আমি কথা বলতে ভালোবাসি, তাই একটু আধটু তো বলেই ফেলছিলাম। আর যার জন্য আমি মায়ের কাছে কতবার বকাও খেয়েছি। 24 ঘন্টা না পেরোলে ভালোভাবে কথা বলা যায় না, কিন্তু যেহেতু কথা বলতে ভালোবাসি তাই বারবার কথা বলে ফেলছিলাম। জুন প্রত্যেকদিন 2 বেলা বাবার সঙ্গে খাবার খায়। খাওয়ানো নিয়ে ওকে কোনো টেনশন নেই, বাবা যখন না থাকে তখন আমাকে খাওয়াতে। সরস্বতী পুজোর দিন থেকে আমাদের বাড়িতে পাতাতে খাওয়ার সিস্টেম চলছে। শাল পাতায় ভাত খেতে আমারও দারুণ লাগে, তাই দুপুরের খাবার সকলের পাতাতেই সার্ভ করা হয়েছে। আর রান্নাঘরে মা, পর্ণা, মাসি সব খেতে বসেছে। একদম ডিম দিস না। কি কিনেছিস এগুলো? দেখে আবার পড়বে আর মানে দেখি দেখি লাইট হয়েছে নাকি না, এত সুন্দর চড়া দেখি পেলাম একটা কাকুকে আজ থেকে আমাদের নডিয়া গ্রামে 24 প্রহর অনুষ্ঠান শুরু হয়। সো এই উদ্দেশ্যে একটা ছোট্ট করে মেলার আয়োজন করা হয়। 3 দিন ধরে হরিনাম চলে আর 4 দিনের দিনে ধুলোট হয়। তো বাবা, মা আর নিচের কাকু 3 জনে মিলে ছেলে দুটোকে নিয়ে একটু ওই মেলাতে গিয়েছিল। আর দেখো কি কিনে নিয়ে এসছে। এই খেলনা দুটোর আয়ু কিন্তু বেশি দিন না, খুব জোর কালকের দিনটা। পরশুদিন দেখবে কোন দিকে মুন্ডু পড়ে আছে তো কোন দিকে তার লাঠি পড়ে আছে, কিন্তু ওই যে বায়না কিছু কিনতেই হবে। পর্ণা বেগুন কাটছে, বেগনি হবে। গরম ডাল ভাত, আলু ভাতে আর বেগনি হচ্ছে রাতের খাবার। আর আমার জন্য দুধ পাউরুটি। তো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আর একটু নরম হয়ে গেলে আমি তারপরে খাবো। সারাদিনের সমস্ত কিছু কাজ সবই তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তো ব্লগ পছন্দ হলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।